নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন কৃপণ, লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে জয়দীপ, অন্যান্য চরিত্রে আকাশ, অর্ক, রূপম এবং অভিরূপ। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জির রচিত গল্প কৃপণ। করোনা ত্রাসে সারা বিশ্ব আক্রান্ত। এক জায়গায় বেশি লোক জমায়েত চলবে না, তাই আমাদের নবদিগন্ত অ্যাপার্টমেন্টের ছাদে আড্ডা বন্ধ। মাসে 2 দিন করে ফ্ল্যাটের সব লোকেরা মিলে ছাদে মিলিত হওয়া, কিছু খাওয়া দাওয়া এই সব বন্ধ হওয়াতে আমাদের ছোটদের যেন দম বন্ধ হয়ে আসার অবস্থা। তবে আসল কারণ কিন্তু অন্য। শান্তিরঞ্জন দত্তগুপ্ত আমাদের সকলের শান্তি দাদুর গল্প শোনা লকডাউনের জন্য বন্ধ হয়ে যাওয়াতে আমরা একেবারে হাঁপিয়ে উঠেছি। প্রত্যেক গেট টুগেদারে একটা সময় রাখা হয় ওনার গল্প শোনার জন্য। ছোটদের সাথে বড়রাও বেশ উপভোগ করেন ওনার বলা গল্পগুলো কতটা সত্যি জানি না, কিন্তু শান্তি দাদুর নিজস্ব ভঙ্গিমায় এত সুন্দর করে আমাদের বলতে থাকেন যে মন্ত্রমুগ্ধ হয়ে চুপচাপ সবাই শুনতে থাকে। কিন্তু এই করোনা নামক মহামারী এসে সব কিছু ভেস্তে দিল। 2 মাসের মাথায় যখন করোনা তার দাপট দেখিয়ে আমাদের দেশে কিছুটা ক্ষান্ত হয়েছে, তখন বাড়ির বড়দের এবং শান্তি দাদুকে অনেক কষ্টে রাজি করিয়ে ঘণ্টাখানেকের জন্য ছাদে ছোটরা মিলে একটা আসরের বন্দোবস্ত করলাম। দাদুর কথা অনুযায়ী আমরা দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে সবাই ছাদে বসেছি। সবাই ছাদে আসার পর অবশেষে দাদু এলেন। এসেই আগে সবাইকে বললেন, শোন, শুধু গল্পটুকু শুনেই কিন্তু এখান থেকে সবাই যে যার ঘরে চলে যাবি। গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুবি। আর এখানে যদি কাউকে দেখেছি যে নিজেদের কাছাকাছি আসার চেষ্টা করেছিস বা মাস্ক খুলেছিস, তৎক্ষণাৎ গল্প বন্ধ হয়ে যাবে বলে দিলাম। আমরা দাদুকে আশ্বস্ত করার পর দাদু নিজের জায়গায় বসলেন। তারপর শুরু করলেন তার গল্প। 1994 সাল, মহারাষ্ট্রের ধুলে জেলার কুসুম্বেতে আমাদের ব্যাংকের একটা ব্রাঞ্চে ম্যানেজার করে আমাকে পাঠানো হলো। গ্রাম্য এলাকা, বুকাই তখন ক্লাস 8-এ পড়ে। বছরের মাঝখানে স্কুল পরিবর্তন করা অসুবিধাজনক। তাছাড়া অজপাড়া গাঁয়ে সেরকম ভালো স্কুলও নেই। তাই তোদের দিদিমা আর বুকাই মামাকে আমার পুরনো জায়গা নাগপুরে রেখে আমি গেলাম নতুন জায়গায়। সবে 1 মাস হয়েছে, এমন সময় ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে শুরু হয়ে গেল প্লেগের ভয়াবহ সংক্রমণ। প্রত্যেক দিন সংক্রমণ বাড়ছে, অনেক লোকও মারা যাচ্ছে। সরকার থেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, কিন্তু মহামারী যখন একবার শুরু হয় তখন কিভাবে যে সে দ্রুত বিস্তার লাভ করে কেউ বলতে পারে না। এই যে এখন যেমন করোনা তার দাপট দেখাচ্ছে। গ্রামাঞ্চলের ব্যাংকের ছোট ব্রাঞ্চ, আমরা মাত্র 4 জন স্টাফ এবং অফিসের সাথেই অ্যাটাচড কোয়ার্টারে আমাদের থাকার ব্যবস্থা। তখনও আমাদের ওখানে সংক্রমণ এসে পৌঁছায়নি। তবুও সরকার থেকে সতর্কতা অবলম্বন করার দিকে বিশেষ জোর দেওয়া হলো। আর এই দায়িত্ব এসে পড়ল আমাদের আর গ্রামের কিছু সামান্য শিক্ষিত লোকের উপর। আমরা সকালবেলা ব্যাংক খোলার আগে গ্রামে বিভিন্ন লোকের বাড়ি যেতাম। লোকজনকে পরিষ্কার থাকার জন্য সচেতন করা, কারোর শরীর খারাপ হলে তার মধ্যে প্লেগের উপসর্গ দেখা যাচ্ছে কিনা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ করা, এইসব ছিল আমাদের কাজ। আমরা যখন গ্রামের লোকেদের বলতাম ইঁদুর মারা গেলেই সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের লোকজনকে জানাবে, ওরা আমাদের কথা না শুনে ওঝার কাছে যেত জল পড়া আনতে।
যাতে প্লেগের হাত থেকে বাঁচা যায়। ওঝারা ওদের বুঝিয়েছিল গণপতি রুষ্ট হওয়ার জন্য নাকি প্লেগ হচ্ছে, আর যেখানে ইঁদুর মারা যাবে সেখানে ওঝার বিধান মেনে গণপতির পূজা করলে প্লেগ থেকে রক্ষা পাওয়া যাবে। খুব সন্তর্পণে আমি আর আমার এক সহকর্মী জগদীশ ব্যাংকের কাজে শহরের হেড অফিসে আসতাম। গ্রামেরই একজন লোক বীরেন 5 মাস খাটতো আমাদের অফিসে। সে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে এনে দিত। এরকম ভাবে চলছিল। হঠাৎ একদিন সমস্যা দেখা দিল। বীরেন একদিন সকালবেলা বাজার থেকে ফিরে এসে আমাদের বলল, ऑफिस बंद करके आप चले जाइए बाबू। क्यों, क्या हुआ? इधर भी प्लेग हुआ है। किसको? जंगल की तरफ जो बस्ती है उधर एक 10 साल का लड़का नाम कुंदन, उसको हुआ। আমি সঙ্গে সঙ্গে ফোন করে পঞ্চায়েত অফিসে বিষয়টি জানালাম। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু তারপর যে ব্যাপারটা ঘটল সেটা প্লেগের থেকেও মারাত্মক বললে কম বলা হয়। দুপুরবেলা শুনলাম যে ছেলেটার প্লেগের উপসর্গ দেখা দিয়েছে তাকে নাকি আর পাওয়া যাচ্ছে না। সে কি, অসুস্থ অবস্থায় কোথায় গেল ছেলেটা? ব্যাংক বন্ধ হওয়ার পর আমি, জগদীশ, বীরেন আর ভানু সিং নামে একজন পঞ্চায়েতের লোক ওই বস্তির দিকে গেলাম। বস্তির ভিতর কুন্দনের ঘরে গিয়ে জিজ্ঞাসা করতে ওর বাড়ির লোক কিছুই বলল না। আমরা যতই তাদেরকে বোঝাই না কেন, ওরা কিছুতেই ওর কথা আমাদের বলবে না। হাব ভাব এমন যেন আমাদেরকে কুন্দনের কথা বললে ঘোর অমঙ্গল হবে। তখন আমি ওদেরকে বললাম, তোমরা যদি না বলো তাহলে আমি কিন্তু পুলিশে খবর দেব। এ কথা বলার পরও ওদের কাছ থেকে ছেলেটার কোনো হদিশ পেলাম না। অবশেষে যখন নিরাশ হয়ে বস্তি থেকে বেরিয়ে আসছি, তখন দেখি রাস্তার পাশ দিয়ে একজন বয়স্ক লোক হেঁটে যাচ্ছে। আমার গা ঘেঁষে লোকটা দ্রুততার সঙ্গে বেরিয়ে গেল এবং যাওয়ার সময় বলে গেল, शक्तिलाल का घर में जाइए। আমি চমকে উঠে বললাম, কন হ্যাঁ? লোকটা আর কোনো কথা না বলে প্রায় দৌড়ে চলে গেল। একজন বয়স্ক লোক এরকম চকিতে দৌড়ে যেতে পারে তা আমার ধারণা ছিল না। আমি বাকিদের জিজ্ঞাসা করলাম, ইস আদমি কো পেহচানতে হ্যাঁ আপ? সবার এক উত্তর, লোকটা এত তাড়াতাড়ি বেরিয়ে গেল যে ভালো করে দেখাই গেল না। তাছাড়া অন্ধকার নেমে এসেছে, আলো এদিকে নেই বললেই চলে। আমি ওদেরকে বললাম, এ শক্তিলাল কন হ্যাঁ? আমার প্রশ্ন শুনে বীরেন ও ভানু চমকে উঠল। आप लोगों ने सुना नहीं? वो तुरंत बता के चला गया। বাকিদের মুখ দেখে বুঝতে পারলাম এত তাড়াতাড়ি লোকটা কথা বলে বেরিয়ে গেছে যে ওরা খেয়াল করতে পারেনি। ওদেরকে আমি বললাম যে শক্তিলালের ঘরে যেতে হবে, ওখানেই কুন্দনকে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে বীরেন ও ভানু 2 পা পিছিয়ে গিয়ে ভেঙে বসল। ওরা আমাদেরকেও বারণ করতে লাগলো যাতে আমরাও ওখানে না যাই, কারণ শক্তিলাল নাকি একজন খুব বড় তান্ত্রিক। ওর জিম্মায় যখন ছেলেটিকে পাঠিয়েছে তখন সাংঘাতিক ব্যাপার। ছেলেটির সামনে এখন বিশাল ফাঁড়া। একমাত্র শক্তিলাল তান্ত্রিক ওকে বাঁচাতে পারে। আমিও নাছোড়বান্দা। অনেক কষ্টে ওদের দুজনকে রাজি করানো গেল যাতে ওরা আমাদেরকে ওই তান্ত্রিকের বাড়ি চিনিয়ে দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে মাটির রাস্তা, খুব বেশি হলে 3 ফুট চওড়া হবে। লোকে পায়ে হেঁটে চলাফেরা করার ফলে এই রাস্তা তৈরি হয়েছে। আমরা হাতে টর্চ নিয়ে হেঁটে চলেছি। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে যাবার পর ভানু সিং দূরে একটা কুটির দেখিয়ে বলল যে সেটা শক্তিলাল তান্ত্রিকের কুটির। ভানু আর বীরেন আর এগোলো না। আমি আর জগদীশ দুজনে 2টো গাছের ডাল ভেঙে নিলাম। তারপর টর্চ হাতে এগিয়ে গেলাম সেই কুটিরের দিকে। আমরা দুজন অতি সন্তর্পণে কুটিরের চারপাশে ঘুরে আগে দেখতে থাকলাম। এক জায়গায় দেখলাম
একটা খুব ছোট্ট জানালা, আর তা দিয়ে বাইরে মৃদু আলো বেরিয়ে আসছে। সেই জানালা দিয়ে ভিতরে উঁকি দিয়ে যা দেখতে পেলাম, তাতে আমাদের গায়ের রক্ত হিম হয়ে এলো। মেঝেতে অনেকগুলো মরার খুলি রাখা আছে, ঘরের টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। তান্ত্রিক সম্পূর্ণ লাল বস্ত্র পরিহিত, মাথায় লাল পাগড়ি। সে পদ্মাসনে বসে বিড় করে কি সব বলে চলেছে। তান্ত্রিকের সামনে মাটিতে শায়িত একটি ছেলে। আলো আঁধারিতে মুখটা ভালো বোঝা যাচ্ছে না। ছেলেটি মনে হলো ঘুমিয়ে আছে। তখন বুঝলাম ওই হলো কুন্দন। ছেলেটির মাথার কাছে একটি লোক হাত জোড় করে চোখ মুজে বসে আছে। বোধহয় কুন্দনের বাবা হবে। আমরা ওখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম ভেতরে কি হয়। মিনিট 5 পর বিড় থামিয়ে তান্ত্রিক বলে উঠল, कुंदन अब जिंदा नहीं रहेगा। সঙ্গে সঙ্গে হাত জোড় করা অবস্থায় বসা লোকটা ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, क्या हुआ कुंदन को? कुंदन वो चूनीलाल का घर में गया और वो शैतान उसको पकड़ लिया। उससे छुड़ाना नामुमकिन है। শক্তিলালের মুখে এই কথা শুনে তার পায়ে পড়ে গেল লোকটা। কাঁদতে কাঁদতে বলল, हुजूर, आपको भगवान मानते हैं हम लोग। आप अगर नामुमकिन बोलेंगे तो हम कहाँ जाएंगे? आप कुछ कीजिए, मेरे बेटे को बचा लीजिए। শক্তিলাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ठीक है, लेकिन गणपति का पूजा के साथ साथ वो चूनीलाल को भगाना पड़ेगा। काफी खर्चा होगा। कितना हुजूर? 1000 रुपया लगेगा। বলে কি লোকটা? 94 সালে 1000 টাকার তখন অনেক দাম। আর কুন্দনের বাবা দেবেই বা কোথা থেকে এত টাকা? ওরা দিন আনে দিন খায়, কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে তান্ত্রিকের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং বলল পরের দিন সকালে সে যেখান থেকে পারবে টাকা জোগাড় করে আনবে। এবার আমরা আর অপেক্ষা না করে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি দরজায় টোকা মেরে বললাম, দরওয়াজা খোলিয়ে। ভেতর থেকে তান্ত্রিকের গলা ভেসে এলো, कौन? জগদীশ চেঁচিয়ে বলল, हम पुलिस का आदमी है, अब दरवाजा खुलिए, नहीं तो हम लोग तोड़ देंगे। এই কথায় কাজ হলো। শক্তিলাল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। জগদীশ বলল, बच्चा और उसको बाप को लेने आया, रास्ता छोड़ो। শক্তিলাল তো ছাড়বে না। সে বলে উঠল, आप लोग जो अन्याय करने जा रहे हो उसका बोझ गांव वालों को उठाना पड़ेगा। हम उस बच्चे को नहीं छोड़ेंगे। সে চকিতে একটি বিশাল বড় খাঁড়া হাতে তুলে নিল। যেই না তোলা, সঙ্গে সঙ্গে ক্ষিপ্র গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। গাছের ডাল দিয়ে সজোরে হাতে মারতেই খাঁড়া হাত থেকে পড়ে গেল। জগদীশ খাঁড়াটা হাতে তুলে নিয়ে ওর গলায় ধরে বলল, छोड़ो रास्ता। শক্তিলাল সরে দাঁড়াতে আমি কুন্দনকে ধাক্কা মারলাম ওঠার জন্য, কিন্তু ও উঠল না। নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস প্রশ্বাস চলছে। বোধহয় কোনো নেশার জিনিস দিয়ে বেহুশ করে রেখেছে। ওর বাবাও এক কোণে দাঁড়িয়ে ঢুলু ঢুলু চোখে সব দেখে যাচ্ছে। আমি কুন্দনকে পাঁজা কোলা করে তুলে নিলাম। শিকার বেরিয়ে যাচ্ছে দেখে শক্তিলাল শেষ চেষ্টা করল। জগদীশের কবজি ধরে মুচড়ে খাঁড়া ওর গলা থেকে সরিয়ে নিচ্ছে দেখে আমি পেছন থেকে গাছের ডাল দিয়ে সপাটে ওর মাথায় বসিয়ে দিলাম। শক্তিলাল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর আমি আর জগদীশ কুন্দন আর ওর বাবাকে কাঁধে তুলে নিয়ে ছুটে বেরিয়ে এলাম। আমাদের ছুটে আসতে দেখে বীরেন আর ভানু সিং দৌড়ে এলো। ওরা কিছু বলার আগেই আমি ওদেরকে বললাম, बाद में सब बताऊंगा, अभी इस बच्चे को अस्पताल ले जाना पड़ेगा। রাত হয়ে গেছে, তাই কোনো যানবাহন পেলাম না। আমরা 2 ঘন্টা পায়ে হেঁটে কুন্দনকে সদর হাসপাতালে নিয়ে এলাম। হাসপাতালে ওকে ভর্তি করে ডাক্তারকে অনুরোধ করে সেখান থেকে একটা সাইকেল পাওয়া গেল। বীরেন আর ভানু সিংকে বললাম
যেন কুন্দনের বাবাকে ওরা বাড়ি পৌঁছে দেয়। আমি আর জগদীশ সাইকেলে চললাম থানার দিকে। সেদিন রাতেই পুলিশ গিয়ে আহত শক্তিলালকে গ্রেপ্তার করল। আমাদের ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখি বীরেন আর ভানু সিং আমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে আমাদের আরও 2 সহকর্মীও রয়েছে। জগদীশ বলল, भूख लगी, पहले खाना दो। আমরা হাত মুখ ধুয়ে খাবার খেতে খেতে সমস্ত ঘটনা ওদের বললাম। সব শুনে বীরেন আর ভানু সিং বলল, अब शक्तिलाल को मारा, बहुत अनर्थ होने वाला है। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, এই চুনিলালের ব্যাপারটা কি বলো তো? তারপর ভানু সিং আর বীরেন চুনিলালের ঘটনা আমাদের খুলে বলল। ঘটনাটা কিছুটা এই রকম। চুনিলাল এই গ্রামেরই একজন লোক। সে সুদের কারবার করত। চড়া সুদে গয়না বা বাড়ির দলিল বন্ধক রেখে লোককে টাকা ধার দিত। আর লোকটা নাকি যেমন কৃপণ তেমনই বজ্জাত ছিল। যদি কোনো মাসে কারো কিস্তি বাকি থাকতো তাহলে সেই কিস্তির ওপর আবার সুদ চাপাতো। এই কারবার করে প্রচুর টাকা নাকি রোজগার করেছিল লোকটা। ওর ছেলে মারা যাবার পরও নাকি লোকটা শোধরায়নি। আরও বেশি টাকার পিশাচ হয়ে উঠেছিল। গ্রামের পশ্চিমে ওর প্রায় 25 কাঠা ঘেরা জমি আছে। তার মাঝেই বাগান বাড়ি। ওর স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিল। মা মরা ছেলে মানুষ হয়নি। সে নেশা করে লিভার পচে মরেছে। ছেলেটা নাকি বিয়েও করেছিল, কিন্তু স্বামী মারা যাবার পর সে বাড়ি ছেড়ে চলে যায়। তার খবর আর কেউ জানে না। এত অবধি শুনে আমি জিজ্ঞাসা করলাম, বুঝলাম, কিন্তু ওর সাথে কুন্দনের অসুস্থ হওয়ার কি সম্পর্ক? এবার ভানু সিং যা বলল তা হলো, চুনিলাল মরে গিয়ে ওই বাড়িতে নাকি ভূত হয়ে বিরাজমান। ওর সম্পত্তি আজ 10 বছর ধরে রক্ষা করে চলেছে। শুধু জমি বাড়ি নয়, ও অনেক টাকা পয়সা আর গয়না গাঁটি নাকি ওই বাড়িতে মাটির নিচে রেখে দিয়েছে। আজ পর্যন্ত অনেকে চেষ্টা করেছে সেই সব খোঁজ করার, কিন্তু প্রতিবারই এমন সব মারাত্মক ভুতুড়ে কাণ্ড ঘটেছে যার ফলে তারা আবার পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের প্রত্যেকের নাকি নানা রকম অনিষ্ট হয়েছে। একবার রাতের বেলা এক চোর চুরি করতে ঢুকেছিল। পরদিন সকালে পাঁচিলের ধারে নাকি তার দেহ পাওয়া যায়। তার চোখ দুটি এমনভাবে নাকি বিস্ফারিত ছিল যে সে মৃত্যুর পূর্বে ভয়ঙ্কর কিছু দেখেছে এটা বুঝতে কারো বাকি ছিল না। তাই ওই বাগান বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না। কুন্দন খেলতে খেলতে কোনোভাবে ওই বাড়িতে ঢুকে পড়েছিল। এখন ওর যে কি হবে কে জানে। এবার গোটা ব্যাপারটা আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেল। কুন্দন ওই বাড়িতে ঢুকে পড়েছিল, তাই ও অসুস্থ হয়েছে। ওর যে প্লেগ হয়েছে সেটা কেউ মানবে না। পরদিন সকালবেলা ঘুম থেকে সবে উঠেছি, এমন সময় আমার সহকর্মী এসে আমাকে বলল, গাঁয়ের বেশ কিছু লোক নাকি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারা আমাকে আর জগদীশকে খুঁজছে। তাড়াতাড়ি তৈরি হয়ে আমি আর জগদীশ বেরোলাম। মনের মধ্যে একটা ভয় হলো, কুন্দনের কিছু হয়নি তো? আমরা বাইরে এসে দেখলাম প্রায় 20-25 জন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে গাঁয়ের মোড়লও আছে, আর কিছু বয়স্ক লোকও আছে। সবার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। আমরা সামনে এলে প্রায় 25 জোড়া চোখ এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করল, মনে হলো সাংঘাতিক কিছু একটা হয়েছে এবং তার জন্য সম্পূর্ণ আমরা দায়ী। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ক্যা হুয়া? একজন বয়স্ক লোক বলে উঠল, अभी होने के लिए कुछ बाकी है क्या? জগদীশ বলল, कुछ समझा नहीं। এবার দেখলাম মোড়ল বলে উঠল, कल रात को आपने जो कुछ किया उसके वजह से अगर कुंदन को कुछ हो जाएगा या गांव वालों का कुछ अनर्थ होगा तो हम आप लोगों को नहीं छोड़ेंगे।
আমরা ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে ভূত বলে কিচ্ছু হয় না, আর কুন্দনের প্লেগ হয়েছে। চুনিলালের বাগান বাড়িতে যাওয়ার জন্য কিছু হয়নি। কিন্তু কে শোনে কার কথা? আমাকে আর জগদীশকে রীতিমতো শাসিয়ে ওরা চলে গেল। আমরা একটু চিন্তার মধ্যে পড়লাম। হাসপাতালে ফোন করে জানলাম কুন্দন এখন স্থিতিশীল, চিকিৎসায় নাকি সাড়া দিচ্ছে। সেদিন সকালে আর গায়ে না বেরিয়ে থানায় ফোন করে ওসিকে পুরো ঘটনা জানালাম। হেড অফিসে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ এই মুহূর্তে আমার আর জগদীশের জায়গায় কোনো নতুন স্টাফ এই পরিস্থিতিতে এখানে আসবে না। থানা থেকে আমাদের সুরক্ষার জন্য 2জন কনস্টেবল আমাদের ব্রাঞ্চের সামনে পোস্টিং দিল। এত কিছু ঘটনা হওয়ার জন্য আমার মনে একটা কৌতূহল হলো যে ব্যাপারটা একবার যাচাই করে দেখলে কেমন হয়। ভূত বলে কিছু আছে তা আমার বিশ্বাস হয় না। তাহলে আসল রহস্য কোথায়? অন্য কোনো ষড়যন্ত্র না তো? এর উত্তর পাওয়া যাবে একমাত্র ওই পরিত্যক্ত বাড়িতে গেলে। সেদিন দুপুরবেলা কাজ করতে করতে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, একবার গিয়েই দেখা যাক না বাড়িতে কি হয়। মনের মধ্যে কোনো দ্বন্দ্ব পুষিয়ে রেখে লাভ নেই, তবে বিশেষ কাউকে বলা যাবে না। খবর গ্রামে চাউর হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। বিকেলবেলা ব্যাংকের কাজ শেষ হওয়ার পর আমি আর জগদীশ ঠিক করলাম জায়গাটা একবার গিয়ে দেখে আসব। বীরেনকে সেদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। সূর্য অস্ত যাওয়ার পর যখন অন্ধকার নেমে এসেছে, তখন আমি আর জগদীশ বেরোলাম। খুব সাবধানে যেতে হবে, কারণ গাঁয়ের লোক যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমরা কোথায় যাচ্ছি। মিনিট 15 কাঁচা রাস্তা ধরে হেঁটে যাওয়ার পর আমরা সেই বড় বাড়ির সামনে পৌঁছলাম। সদর দরজাটার অবস্থা খুব খারাপ। আগাছা আর লতানো গাছের জন্য দরজা দিয়ে ঢোকা দুষ্কর। আমরা অতি সন্তর্পণে লাঠি দিয়ে পরিষ্কার করে এগোতে লাগলাম। বাগান পরিণত হয়েছে ঘন জঙ্গলে। তারপর ফুট 10 এগিয়ে গিয়ে বাড়ির দালান। সেখানে বাদুড় বা বিষাক্ত পোকা, এমনকি সাপ থাকা আশ্চর্য নয়। তখনকার মতো আমরা বাড়ির চারপাশটা এবং বাইরে একবার ঘুরে দেখে নিলাম। প্ল্যান করে নিলাম আমি আজ রাতে এই বাড়ির ভেতরে রাত কাটাবো। বাড়ির পাঁচিলের বাইরে 2টো গাছকে চিহ্নিত করে নিলাম। সেই গাছে মাচা বেঁধে থাকবে জগদীশ আর একজন কনস্টেবল। কোনো রকম বিপদের সংকেত পেলে তবে ওরা ভেতরে প্রবেশ করবে। জগদীশকে দেখে মনে হলো এবার আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। ওকে নানা কথা বলে ওর মনে কিছুটা সাহসের সঞ্চার করে আমরা তখনকার মতো ফিরে এলাম। রাতের খাওয়া শেষ করে 9টা নাগাদ বাকি 2 সহকর্মীর থেকে বিদায় নিয়ে আমি আর জগদীশ একজন কনস্টেবলকে নিয়ে চললাম আমাদের গন্তব্যে। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর জগদীশ আর সেই কনস্টেবল মাচা করে গাছে উঠল। আমি এবার টর্চ জেলে পা টিপে টিপে চুনিলালের বাড়িতে ঢুকলাম। দালানের সামনে যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে দম বন্ধ হয়ে আসার জোগাড়। কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। আসলে 10 বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত থাকার ফলে এই অবস্থা হয়েছে। ঝুল আর ধুলোয় ঘর ভরে আছে। টর্চের আলোয় দেখতে পেলাম কিছু বাদুড় বহাল তবিয়তে ঝুলে রয়েছে। এই ঘরের উল্টো দিকে আরেকটি দরজা দেখা গেল। ওই দরজা দিয়ে যে ঘর দেখতে পেলাম সেই ঘরেরও একই অবস্থা। ভেতরে ঢুকে একটা পুরনো দিনের সিন্দুক চোখে পড়ল। তার হাতল ধরে কয়েকবার ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম আমার দ্বারা এই সিন্দুক খোলা সম্ভব না। এই ঘরের পরে লম্বা বারান্দা এবং তারপর পাশাপাশি আরো 2টি ঘর। বারান্দার আরেক দিকে একটা ছোট ঘর। বাঁধানো উনুনের ধ্বংসাবশেষ দেখে বুঝতে পারলাম এটা রান্নাঘর ছিল। গোসল ঘর তখন থাকতো বাড়ির বাইরে, এখন সে ঘর হয়তো আর নেই।
তাই খোঁজাখুঁজি না করে আমি পুরো বাড়িটা ভালো করে দেখে নিলাম। খাট, আলমারি এসব শুধু এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু না। আলমারির দরজা ভাঙা। টর্চের আলোর সাহায্যে মেঝেতে গুপ্তধনের হদিশ পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করে হতাশ হয়ে আবার সামনের ঘরে চলে এলাম। বুড়ো এমন জায়গায় জিনিস রেখেছে, এত সহজে তার খোঁজ পাওয়া যাবে না, তাহলে অনেক আগেই তা লোকের হাতে চলে যেত। যাকে আমি তো আর গুপ্তধন নিতে আসিনি, আমার আসল উদ্দেশ্য ভৌতিক রহস্য জানার। সামনের ঘরে এসে ঘরের একটা কোণ একটু সাফ করে সঙ্গে আনা খবরের কাগজ পেতে দিলাম। আমার আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে মশার ধূপ জ্বাললাম। তারপর দরজার দিকে সজাগ দৃষ্টি নিয়ে চেয়ে বসে রইলাম। এক এক মিনিট যেন আমার কাছে 1 ঘন্টার সমান। এইভাবে বসে থেকে কতক্ষণ কাটলো জানি না, কিন্তু আমার মনে হলো যেন ঘুম পাচ্ছে। আমার সঙ্গে থাকা ফ্লাস্ক থেকে চা ঢেলে খেলাম। চা খাওয়া সবে শেষ করেছি, এমন সময় নমস্তে স্যার। শুনে চমকে উঠলাম। কে কে? আমি স্যার। অন্ধকারে মনে হলো আমার ঠিক সামনে 4-5 দূরত্বে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি লোকটাকে দেখতে পাচ্ছি না। টর্চটা আমার পাশেই ছিল, কিন্তু আমার হাত সরছে না। অনেক কষ্টে আমি প্রশ্ন করলাম, কে আপনি? আর আপনি এলেন কোথা দিয়ে? আমি তো দরজার দিকে তাকিয়ে বসে আছি, কেউ তো আসেনি দরজা দিয়ে। হেসে উঠল লোকটা। আমি কিছুটা ধাতস্থ হয়ে টর্চটা হাতে তুলে চালালাম। দেখি সামনে কেউ নেই। আমি চিৎকার করে বলে উঠলাম, এ কি, কোথায় আপনি? আপনি আলো বন্ধ করুন, আপনার কোনো ভয় নেই, কিন্তু আলো আমার সহ্য হয় না। এ আবার কি? আলো বন্ধ করবো মানে? আবার যে টর্চ ওর দিকে ঘোরালাম, অমনি লোকটা আবার হাওয়া। এবার আমি বাধ্য হয়ে টর্চ বন্ধ করলাম। আলো আঁধারিতে যেটুকু দেখলাম তাতে লোকটাকে চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। আপনি এখন ভাবছেন তো আমাকে কোথায় দেখেছেন? লোকটা জানলো কি করে আমি কি ভাবছি? কাল কুন্দনকে না পেয়ে ওদের বস্তি থেকে যখন বেরিয়ে আসছিলেন, তখন আমি আপনাকে বললাম শক্তিলালের কথা। এর মধ্যে ভুলে গেলেন? ঠিক কথা। কাল কুন্দনদের বস্তি থেকে বেরোনোর সময় এক বয়স্ক লোক চকিতে আমার পাশ দিয়ে বেরোনোর সময় বলছিল, শক্তিলাল কা ঘর মে যাইয়ে। আমি বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি এখানে এলেনই বা কি করে? আর আলোই বা জ্বালতে বারণ করছেন কেন? আর আপনি কি বাঙালি? এরকম পরিষ্কার বাংলায় কুসুম বেতে কাউকে কথা বলতে তো শুনিনি। আমি তো সব এই বাড়িতেই থাকি। কলকাতায় কাজের জন্য অনেকদিন ছিলাম, তাই বাংলা ভালো বলতে পারি। আমার নাম চুনিলাল, এটা আমারই বাড়ি। কিন্তু সে তো বহুদিন আগে মারা গেছে। মারা গিয়েও তো শান্তি পাচ্ছি না, তাই তো এই বাড়িতেই পড়ে আছি। এতদিন পর আপনার মতন লোক পেলাম, আপনি দয়া করে এখান থেকে আমাকে মুক্তি দিন। এইবার আমার একটু ভয় হতে লাগলো। এর আগে তো কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছি বলে মনে পড়ে না। তাই আমি আর কথা না বাড়িয়ে বললাম, বলুন আপনাকে আমি কিভাবে মুক্তি দিতে পারি? এবার চুনিলাল তার জীবন কাহিনী বলতে শুরু করলো। আমার এই গায়ে সুদের কারবার ছিল। এটা এমন একটা কারবার কোনোদিন কেউ ভালো চোখে দেখে না, অথচ যখন লোকের টাকার দরকার হবে তখন ছুটে আসবে। কিন্তু আপনাকে কিস্তি দেওয়ার সময় এমন ভাব দেখাবে যে আপনি তার কাছ থেকে টাকা ফেরত চেয়ে বিশাল অপরাধ করছেন। গরিব দুঃখী লোকও আছে কথা ঠিক, কিন্তু আমার থেকে যারা টাকা নিত তাদের মধ্যে গরিবটাই বরং ঠিকঠাক টাকা দিত, কারণ তাদের বেশিরভাগ জমি বাড়ি বন্ধক থাকত। কত লোক ঠিকমতো মাসিক কিস্তির টাকা দিত না, বাড়ি গেলে তাদের দেখাও পাওয়া যেত না। পাছে আমার সাথে দেখা হয়ে যায়, তাই গাঁয়ের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরে যেত। লোকে বলে আমি পিশাচের মতন টাকা চাইতাম, কিন্তু আমার যে কত টাকা মার গেছে সেটা কেউ জানে না। যাই হোক, এরকমভাবে লাভ লোকসান মিশিয়ে আমার ব্যবসা চলছিল, কিন্তু আমার সর্বনাশ করে ছেড়ে দিয়েছে গায়ের মোড়ল পবন
শক্তিলাল আর ওদের লোকজন। আমি জিজ্ঞাসা করলাম, ওরা আবার কি করলো? ওরা সব আমার ছেলে ভূষণের বন্ধু ছিল। ওদের দুজনের পরিবারও ভালো ছিল না। বহুত শয়তান লোক ছিল ওই পবনের বাবা। ওপরতলায় জানাশোনা ছিল বলে ওদের কেউ কিছু বলতে সাহস করতো না। আজ গায়ের মোড়ল হয়ে ছড়ি ঘোরাচ্ছে। আমার মা মরা ছেলেটাকে পুরো বিগড়ে দিয়েছিল ওরা। নানাভাবে ভুলিয়ে ভালিয়ে ওর কাছ থেকে টাকা নিত। আমার ছেলেটাও ছিল বোকা। ওদের পাল্লায় পড়ে মদ, জুয়া, গাঁজা সব রকম নেশা করতো। এসবের টানে ও এসে টাকার জন্য বাপের উপর জুলুম করত। পরে আমি খুব কড়াকড়ি করাতে ওরাই আমার নামে গায়ে বদনাম রটায়। আমি নাকি বাজে লোক, ছেলেকে খেতে দিই না, আরও কত কি। ছেলেটাকে আমি বিয়ে দিলাম। পাশের গায়ে হিরালালের মেয়ে লক্ষ্মীর সাথে ওর বিয়ে হলো। ভেবেছিলাম বিয়ের পর সংসারী হলে হয়তো ছেলেটা শুধরে যাবে, কিন্তু তা হলো না। ছেলেটা নেশা করে এসে লক্ষ্মীকে মারধর করত। নেশা আর জুয়ার জন্য বউয়ের গয়না পর্যন্ত চুরি করেছিল। মদ খেয়ে লিভারে 12টা বেজে গিয়েছিল ভূষণের। বিয়ের 2 বছরের মাথায় ও মারা গেল। এই কথা বলতে গিয়ে চুনিলালের গলা ধরে এলো। সে কিছুক্ষণ থেমে থেকে তারপর আবার বলতে শুরু করলো। ওদের নজর পড়ল লক্ষ্মীর উপর। আমি দেখলাম ব্যাপারটা ভালো নয়, তাই এখান থেকে 10 মাইল দূরে লক্ষ্মীর আবার বিয়ে ঠিক করলাম। এই গায়ের কাউকে কিছু না জানিয়ে একদিন রাতে লক্ষ্মীকে গায়ের বাইরে পাঠিয়ে দিলাম। ও এখন নতুন ঘরে সুখে সংসার করছে। শক্তিলাল কিসব মন্ত্রতন্ত্র শিখিয়ে গায়ের অশিক্ষিত লোকগুলোকে বোকা বানায়। ওর লক্ষ্য ছিল এই বাড়িটা দখল করার, আর পবনের লক্ষ্য ছিল আমার টাকা পয়সাগুলো নেওয়ার। এর আগে যত লোক ঢুকেছে সব ওদের লোক, আর আমি ওদের হাত থেকে এই বাড়িকে বাঁচিয়ে চলেছি। যে চোরটা আমাকে দেখে হার্টফেল করলো ওটাও ছিল ওদের লোক। আপনার কোনো অসৎ উদ্দেশ্য নেই আমি জানি, আপনি দয়া করে আমাকে বাঁচান। আমি বললাম, আমি? কিন্তু কিভাবে? লক্ষ্মীকে বিয়ে দেওয়ার পর আমি চিন্তা করলাম বাড়িতে নিজের কাছে টাকা রাখা আর ঠিক হবে না। ততদিনে আপনাদের ব্যাংক এই গায়ে অফিস খুলেছে। আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আমার সব টাকা ব্যাংকে রেখে দিই, আর গয়নাগাটি যা ছিল তাও ব্যাংকের লকারে রেখে দিই। হঠাৎ করে হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার জন্য আমার টাকা ও বাড়ির সৎক্ষতি করে যেতে পারিনি। এখন আপনিই পারেন এর একটা ব্যবস্থা করতে। আমাকে কি করতে হবে বলুন? যে সিন্ধুক আপনি খোলার চেষ্টা করেছিলেন ভিতরের ঘরে, সেখানেই আপনি সব পাবেন। আপনি চলুন আমার সাথে। আমি টর্চ সামনের দিকে জেলে ভেতরের ঘরে সিন্ধুকের কাছে পৌঁছলাম। চুনিলাল আমার পেছন পেছন এলো। অদ্ভুত ব্যাপার হলো, যে সিন্ধুক আমি এর আগে চেষ্টা করেও খুলতে পারিনি, এখন হাতলে হালকা চাপ দিতে এটা খুলে গেল। দেখলাম ভেতরে সত্যি কোর্টের একটা কাগজ আর একটা বহু পুরনো আমাদের ব্যাংকের পাস বই পড়ে রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটা বোঝা যাচ্ছে ঠিকই, কিন্তু বইয়ের ভেতরের পাতায় কিছু বোঝার মতো অবস্থা নেই। সিন্ধুকের ভেতরে দেখলাম দড়ি দিয়ে বাঁধা একটা কাগজের বান্ডেল রয়েছে। হাতে নিয়ে ধুলো ঝেড়ে সেই বান্ডেলটা খুললাম। দেখলাম একটা হুইল। টর্চের আলোয় দেখলাম সেই হুইলে লেখা আছে, আমার মৃত্যুর পর ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ এবং ব্যাংকের লকারে রাখা গয়নাগাটির মালকিন হবেন আমার পুত্রবধূ কন্যা সমান লক্ষ্মী। এই গ্রামে একটাও স্কুল নেই। এখানকার ছেলেমেয়েরা অনেক দূরে পায়ে হেঁটে স্কুলে যায়। অনেক ছেলে মেয়ে মাঝপথে পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দেয়। রাজ্যে শিক্ষা দপ্তরকে আমি আমার কুসুম্ব গ্রামের এই জমি ও বাড়ি দান করে গেলাম। আমার মৃত্যুর পর সরকার যেন এই জমি দখল করে এখানে একটা অবৈতনিক স্কুল খোলে, যাতে এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং কাউকে যেন পড়াশোনা না ছাড়তে হয়। এই গ্রামের নারী এবং পুরুষ উভয়েরই শিক্ষার প্রয়োজন আছে। হুইল পড়া শেষ হলে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি এই হুইল করলেন কখন? কোনো উত্তর পেলাম না। চুনিলাল বলে দুবার ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। টর্চ দিয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। এরপর আর আমার ওই বাড়িতে রাত কাটানোর প্রয়োজন নেই। ঘড়ির ডায়ালে টর্চের আলো ফেলে দেখলাম 4টে বাজে।
উইলের কাগজ আর ব্যাংকের পাসবই ব্যাগে ভরে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখতে পেয়ে জগদীশ আর সেই কনস্টেবল মাচা থেকে নেমে এলো। আমি বললাম, घर चलिए, सुबह होने से पहले यहां से भागना पड़ेगा। ঘরে এসে দেখি আমার আরো 2 সহকর্মী উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। ভোরের আলো ফুটলে ওরা ওখানে যাবার তোড়জোড় করছে। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে এসে ওদেরকে আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম। ব্যাংকের পুরনো লেজার খুলে দেখা গেল সত্যিই চুনিলালের নামে অ্যাকাউন্ট আছে, যার নাম্বার আমার ওই বাড়ি থেকে নেওয়া পাসবইয়ের সঙ্গে মিলে যাচ্ছে। সেখানে শেষ লেনদেন হয়েছে 10 বছর আগে এবং তাতে টাকার পরিমাণ প্রায় 5 লক্ষ। চুনিলালের নামে লকারের হদিশও পাওয়া গেল। ব্যাংক খোলার পর পরের দিন প্রথমেই চুনিলালের পুত্রবধূ লক্ষ্মীকে খবর পাঠানো হলো। লক্ষ্মী আর তার স্বামী এলে ওদেরকে চুনিলালের উইলের কথা বলা হলো। ওরা তো বিশ্বাসই করতে পারেনি যে এরকম ভাবে চুনিলাল লক্ষ্মীকে সব দিয়ে যাবে। একটু কাঠখড় পোড়াতে হয়েছিল, কিন্তু আমাদের সহায়তায় লক্ষ্মীকে আমরা সমস্ত গয়না ও টাকা হস্তান্তর করতে পেরেছিলাম। এরপর উইলটা আমরা স্থানীয় বিডিও অফিসে পাঠিয়ে দিই। কিছুদিন পরে সেখানে প্রাথমিক স্কুল গড়ে উঠল। এর পেছনে বিডিও সাহেব বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এবং আমরাও লেগেছিলাম। স্কুলের নাম রাখা হলো চুনিলাল খাট্টার প্রাইমারি স্কুল। এই অবধি বলে শান্তি দাদু থামলেন। ঈশান জিজ্ঞাসা করল, কুন্দনের কি হলো? কুন্দন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? গ্রামে আরো 2 জন প্লেগে আক্রান্ত হলো, পবন এবং শক্তিলাল। পুলিশের হেফাজতে কিভাবে শক্তিলালের এই সংক্রমণ হলো জানি না। পবন আর শক্তিলাল দুজনেই মারা গেল। তবে গ্রামের আর কোনো মানুষের ওপর প্লেগ তার থাবা বসাতে পারেনি। চুনিলালের অস্তিত্ব আর কেউ কখনো টের পায়নি। শান্তি দাদুর বলা গল্প শেষ হলে আমরা ধীরে ধীরে নিচে নেমে এলাম। বেসিনে হাত মুখ ধুচ্ছি। বাবা টিভিতে একটা নিউজ চ্যানেলে খবর শুনছেন। সেখানে বলছে, দীর্ঘদিন ধরে দেশবাসীর একত্রিত হয়ে করোনার বিরুদ্ধে লড়াইকে প্রধানমন্ত্রী কুর্নিশ জানিয়েছেন। অবশেষে করোনার মতো মানব সভ্যতা ধ্বংসকারী অশুভ শক্তি আমাদের কাছে হার মেনেছে। এবার ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশ থেকে লকডাউন তোলা হবে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর গল্পগুলি অবশ্যই পড়ে ফেলুন কথাকলির গল্প ফেসবুক পেজে।